নমস্কার, আমি অমিত, আর তোমরা এখন শুনছো অলৌকি। বন্ধুরা, অশুভ শক্তির কবলে কারা সব থেকে বেশি পড়েন বলতো? কাদের ভয় সব থেকে বেশি থাকে? গর্ভবতী মহিলারা। অশরীরীর আক্রমণে বারবার তারা ক্ষতিগ্রস্ত হন। অনেক সময় তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, অনেক সময় গর্ভে সন্তান ক্ষতিগ্রস্ত হয়। তাই এই অবস্থায় প্রত্যেককেই সাবধানে থাকার নির্দেশ দেওয়া হয়। রাতে বা দুপুরে বাইরে বেরোতে নিষেধ করা হয়। কেউ বা লোহা সঙ্গে রাখেন, কেউ বা মাদুলি কবচ ধারণ করেন। তারপরে অনেক ঘটনা ঘটে। আজকের প্রথম ঘটনায়ও আমরা এমনই একটা অভিজ্ঞতা সাক্ষী হব। তবে ঘটনাটি যিনি শেয়ার করেছেন তিনি নিজের নাম প্রকাশ করতে চাননি, তাই নাম না করেই তাকে অসংখ্য ধন্যবাদ জানালাম। এছাড়াও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে এত সুন্দর সুন্দর থাম্বনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য। আর বন্ধুরা, এমন ঘটনা যদি তোমাদের কাছেও থেকে থাকে চটপট পাঠিয়ে দাও। আর যদি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব না করা থাকে তাও চটপট করে দাও, যাতে কোনো এপিসোড মিস না হয়ে যায়। এবারে তাহলে আসি আজকের প্রথম ঘটনায়। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকি। হাই দাদা, আজ তোমাকে আবার একটা ঘটনা বলছি। তবে শুরু করার আগে একটা কথা বলি। যদি তোমাদের এলাকায় কোনো বাড়িতে কোনো দোষ থেকে থাকে, দেখবে তার আশেপাশের বাড়িতেও তার প্রভাব পড়ে। সেসব বাড়িতেও ধীরে ধীরে দোষ চলে আসে, অনেক রকম অঘটন ঘটে। এরকমটাই হয়েছিল আমার সেই দিদির সঙ্গে, যে দিদির কথা এর আগে একটা ঘটনায় তোমায় বলেছিলাম। বর্তমানে যেখানে ওর বিয়ে হয়েছিল, ওদের পাশের বাড়িটা একদমই ভালো ছিল না। বাড়ির মধ্যে কেউ সুইসাইড করেছিল। হয়তো ঠিকমতো শান্তিক্রিয়া করেনি, তাই বাড়িতে অনেক রকম সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। দিদিরাও জানতো সেটা, কিন্তু এমনি খুব একটা সমস্যা না হলেও মূলত সমস্যা হয় দিদি যখন প্রেগনেন্ট হলো। বাড়িতে সবাই খুশি, সেই মতো দিদিকে সাবধানে রাখা, যত্ন নেওয়া সবকিছুই করেছিল। কিন্তু হঠাৎ কোনো কারণ ছাড়াই দিদির মিসক্যারেজ হয়ে গেল। দিদির তো তাই নিয়ে খুবই মন খারাপ। লোকেরা তখন দিদিকে বোঝালো, হয়তো উঁচু নিচুতে পা পড়েছে বা বেকায়দে লেগে গেছে, বুঝতে পারোনি। যাই হোক, যা হবার সে তো হয়ে গেছে, দুঃখ করো না, আবার হবে। তাই হলো, দিদি আবারও প্রেগনেন্ট হলো। সবকিছু ঠিকঠাকই চলছিল, এবার আর কোনো সমস্যা নেই। আনন্দ করে বাড়ির লোকেরা দিদির স্বাদও দিল। আগেরবার যেহেতু ওরকম একটা ঘটনা ঘটেছিল, তাই এবার আরো সাবধানে রাখা হয়েছিল দিদিকে। তখন আমাদের বাড়ি থেকে দিদিকে এখানে আনার চেষ্টা করা হয়েছিল, কারণ আমরাও শুনেছিলাম দিদিদের পাশের বাড়িটা নাকি ভালো নয়, যদি তেমন আবার কিছু হয় সেই জন্য। কিন্তু সমস্যাটা হলো যে ওনারা বউকে বাপের বাড়িতে পাঠাতে রাজি নন, কারণ বাপের বাড়িতে আসতে হলে দিদিকে দামোদর পার হতে হবে, বিশাল নদী। আর ওদের শ্বশুরবাড়ির নিয়ম আছে যে প্রেগনেন্ট অবস্থায় নদী পার হওয়া যাবে না। কাজেই দিদিকে আর আনা সম্ভব হয়নি, দিদি ওখানেই রইল। খুব সাবধানে রাখা হয়েছিল দিদিকে, কিন্তু তাও শেষ রক্ষা হলো না। 9 মাস ওভার হয়ে যে 10 মাসে পড়বে, এটাও মিসক্যারেজ হয়ে গেল। এবার তো বাড়ির লোকেরাও খুব ভেঙে পড়ে, দুবার করে একই ঘটনা। দিদিকেও তো আর সামলানো যায় না, খুব খারাপ একটা পরিস্থিতি তৈরি হয়। মানুষের মধ্যে এই ধারণাও তৈরি হয় যে হয়তো দিদির মধ্যেই কোনো দোষ আছে, নাহলে বারবার একই ঘটনা কেন ঘটবে। যাই হোক, তৃতীয়বার দিদি যখন প্রেগনেন্ট হলো, সেই খবর শুনে একজন বলেছিলেন, এমনও তো হতে পারে যে ওর কোনো দোষ নেই, তোমরা বৃথাই সন্দেহ করছো, অন্য কারণে হয়তো বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
তোমাদের পাশের বাড়িটা তো ভালো নয়, সুইসাইড করে মারা গিয়েছিল ওই বাড়িতে। সবাই বলে বাড়িটার মধ্যে এখনো কিছু আছে, হতে পারে সেই দৃষ্টি দিচ্ছে। গর্ভস্থ ভ্রূণ তো ওদের লোভনীয় খাবার হয়। তাই এরপর নানান জায়গা থেকে মাদুলি কবজ এনে দিদিকে পড়ানো হয়েছিল। বাড়িটাও সম্ভবত বন্ধন করিয়ে নিয়েছিল, কিন্তু কোনো রকম প্রোটেকশনই কাজ করেনি। ঠিক ওই 9 মাসেই এই বাচ্চাটাও মিসক্যারেজ হয়ে গেল। যে মেয়ে পরপর 3 বার মা হতে গিয়েও হতে পারে না, তার মানসিক অবস্থা কি হয় সে তো আর ভেঙে বলার অপেক্ষা রাখে না। তার উপর এতদিন যারা মুখ বুজেছিল তারাও আর কথা শোনাতে ছাড়ে না, কথায় কথায় তারাও দুর্ব্যবহার করে। তাই দিদি আর চায়নি বাচ্চা নিতে, বারবার কষ্ট পেতে কে চায়। কিন্তু ঠাকুরের দয়ায় দিদি আবার প্রেগনেন্ট হলো। আমাদের বাড়ির লোকেরা দিদির মা যখন এই খবর পেলেন, তাঁরা আর তখন দিদিকে ও বাড়িতে রাখতে রাজি হননি। নদী পার হওয়া নিষেধ আছে, থাক, কপালে যা আছে তাই হবে, এবার মেয়েকে আনবেই। এত কিছু মেনে হলোটা কি, এবার না হয় নিয়ম ভঙ্গ করেই দেখা যাক। তাই কোনো রকম আর নিষেধ বারণ না শুনেই দিদিকে এবার নিয়ে আসা হলো। আমি আর দিদির মা গিয়েছিলাম দিদিকে আনতে। খুব সাবধানে দিদিকে নিয়ে আসলাম। সত্যি সত্যি এরপর প্রমাণিত হলো যে দিদির কোনো সমস্যা নেই, সমস্যাটা ছিল ওই বাড়িতেই। কারণ কোনো রকম সমস্যা ছাড়া নির্বিঘ্নেই এবার দিদির ডেলিভারি হলো। অপূর্ব দেখতে একটি মেয়ে হলো দিদির। মা মেয়ে দুজনেই সুস্থ, এমনকি এর বছর 7 পরে দিদির একটি ছেলেও হয়। সেটাও এই বাড়িতে থেকেই হয়েছিল। ওদের বাড়িতে থাকলে কি হতো তা জানি না। তবে এখানে আরো একটা বিষয় চিন্তা করার মতো, ওদের পাশের বাড়িতে যে জিনিসটা ছিল সে কতটা শক্তিশালী তাহলে ভাবো। যতবার দিদি প্রেগনেন্ট হতো ততবার বাচ্চা মিসক্যারেজ হয়ে যেত। এমনকি তাবিজ কবজ বাড়ি বন্ধন কত রকম প্রোটেকশন নিয়েছিল, কিন্তু কিছুতেই কোনো কাজ করেনি। তো এই ছিল বন্ধুরা আজকের ফার্স্ট ঘটনা। এই জন্যই বলে গর্ভবতী মহিলাদের সাবধানে থাকতে হয়। তো এবারে তোমাদের শোনাবো আজকের সেকেন্ড ঘটনা। আগেই বলে রাখি, এটা কিন্তু বেশ ভয়ের একটা ঘটনা। শেয়ার করেছে বিশ্বজিৎ ভট্টাচার্য। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি অলৌকিকে শেয়ার করার জন্য। আর বন্ধুরা, এমন ঘটনা বা অভিজ্ঞতা তোমরাও যদি এখানে শেয়ার করতে চাও, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া বা থাম্বনেলে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই। সাজিয়ে গুছিয়ে নেবার দায়িত্ব আমার, মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তাই নির্ভয়ে এবং নিঃসংকোচে তোমরা এখানে ঘটনা শেয়ার করতে পারো। এবারে আসি আজকের দ্বিতীয় ঘটনায়। হ্যালো অমিত, বনগাঁ থেকে আমি বিশ্বজিৎ। গতকাল রাতে আমার এক দিদির সঙ্গে আমার ফোনে কথা হচ্ছিল। কিছুদিন হলো ওরা একটা নতুন ফ্ল্যাট নিয়েছে, সেই ফ্ল্যাটেরই একটা ঘটনা বলল। ওদের সঙ্গেই হয়েছে এটা। দিদির 2 মেয়ে, বড় মেয়ে ক্লাস 7-এ পড়ে। ওর জন্য একজন মাস্টার খুঁজছিল। জানতে পারে ওই বিল্ডিংয়েরই 9th ফ্লোরে একজন আছেন, তিনি প্রাইভেট পড়ান। তো একদিন সন্ধেবেলা জামাইবাবু যাচ্ছিলেন ওনার সঙ্গে কথা বলতে। মেয়েরা তখন বায়না করে যে বাবা আমরাও যাব। ভালোই হলো, সামনাসামনি পরিচয় হয়ে যাবে। সেই বুঝে জামাইবাবু ওদেরকেও নিয়ে গেলেন। তখন ওনারা জানতেন না যে ওই ফ্ল্যাটটা আসলে হন্টেড, অনেক রকম ঘটনা ঘটে। তো লিফটের সামনে যেতেই জামাইবাবু তো অবাক হয়ে গেলেন। লিফটের সামনে ছাতা মাথায় দিয়ে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। ভেতরে উনি ছাতা মাথায় দিয়ে কেন দাঁড়িয়ে আছেন? জামাইবাবু ওনাকে দেখলেন, উনিও এদেরকে দেখলেন, কিন্তু কেউ কোনো কথা বলল না। তবে অদ্ভুতভাবে তাকিয়েছিলেন তিনি।
চোখের পাতা পড়ছিল না। তারপর জামাইবাবু মেয়েদেরকে নিয়ে চলে গেলেন, ওনার সঙ্গে কথা বলে সবকিছু ঠিকঠাক করে এলেন। তারপর যখন আবার লিফটে করে নামবেন, সেই ভদ্রলোকের সঙ্গে আবারও দেখা। ওই লিফটের সামনেই দাঁড়িয়ে আছেন। এবার তিনি বলেন, কোথায় যাবে? নিচে যাবে না চেরাই ঘরে যাবে? হ্যাঁ। জামাইবাবু তো এবার অবাক হয়ে গেলেন, লোকটা পাগল নাকি? বললেন, কেন চেরাই ঘরে যাব কেন? বলে যে লিফটে ঢুকতে যাবেন, দেখেন যে লিফটের দরজাটা একবার খুলছে একবার বন্ধ হচ্ছে, আর পেছনে দাঁড়িয়ে লোকটা কেমন করে যেন হাসছে। তারপরেই মেয়ে দুটোকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয় লোকটা, দিয়ে আবার হাসতে থাকে। জামাইবাবু তখন বুঝতে পারেন ব্যাপার স্বাভাবিক নয়, কিছু একটা গন্ডগোল আছে এখানে। গাটা কেমন যেন ভারী হয়ে যাচ্ছে। উনি তখন পৈতেটা বের করে গায়ত্রী মন্ত্র জপতে থাকেন, আর সঙ্গে সঙ্গে মেয়ে দুটোর হাত ধরে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন। ওনারা তিনজনেই খুব ভয় পেয়ে গিয়েছিলেন। তারপর দিদিকে এসব কথা যখন বললেন, দিদিও তো শুনে ভয় পেয়ে গেল। লোকটা কে সেটা জানার চেষ্টা করতে লাগলো। ফ্ল্যাটের অন্যান্যদের জিজ্ঞেস করে, কিন্তু কারোর থেকেই কোনো সদুত্তর পায় না। শেষে যিনি ওই ফ্ল্যাটে সিকিউরিটি জব করেন, সেই ভদ্রলোক একটি কথা বলেন, এই ফ্ল্যাটটা ভালো নয় দিদি, দেখেন না সব সময় কেমন শান্ত নিস্তব্ধ। এটা একটা ভুতুড়ে ফ্ল্যাট। অনেক বছর আগে এখানে একজন খুন হয়, তারপর ওনার পরিবারের যারা যারা ছিল তারাও সবে একে একে অপমৃত্যু মরে। তারপর থেকেই ফ্ল্যাটের মধ্যে অনেক রকম ঘটনা ঘটে। সেই রাত বিরেতে ঘুরে বেড়ায় এদিক সেদিক। এই জন্য তো পুরনো যারা ছিল বেশিরভাগই সবাই ছেড়ে চলে গেছে। এসব শোনার পর দিদিরও কেমন মন উঠে গেছে, চেষ্টা করছে আবার একটা অন্য ফ্ল্যাটে চলে যাওয়ার। কিন্তু যতদিন না হচ্ছে ভয়ে ভয়ে থাকছে ওরা। রাত বিরেতে একা একা কেউ কোথাও বাইরে বেরোয় না। এমনকি ও নয়তো জামাইবাবু নিজে গিয়ে মেয়েকে পড়তে দিয়ে আসে, আবার নিয়েও আসে। তো বন্ধুরা, এই ছিল আজকের দ্বিতীয় ঘটনা, বেশ ভয়ের ঘটনা। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে মনীষা কাকিমা লিখেছে, রোমহর্ষক ঘটনা, মনে হয় আমার সঙ্গে যদি হতো কি করতাম। সুলেখা পণ্ডিত লিখেছে, বিয়ে বাড়িতে সবাই মিলে মেহেন্দি করছি আর তোমার ঘটনা শুনছি। সমীর সরকার লিখেছে, ঘটনা শুনে গায়ে কাটা দিল অমিতদা, এরকম ঘটনাই তো চাই। গীতাদি লিখেছে, হ্যালো সোনা ভাই, আমি এখন তোমার সুন্দর সুন্দর ঘটনা শুনছি। অমিতা জেঠিমা লিখেছে, চলে এসেছি ভৌতিক ও অলৌকিক ঘটনা শুনতে, জানি দারুণ হবেই। মৌসুমী মুখার্জি লিখেছে, তোমার কণ্ঠে ঘটনা শুনছি, বেশ ভালো, অসাধারণ রোমহর্ষক, ভালো থেকো ভাই। অজন্তা হরে লিখেছে, বাহ, দুটো ঘটনাই খুব ভালো ঘটনা, ভালো লাগলো শুনে। সুমন ঘোষ লিখেছে, খুব সুন্দর। এছাড়াও আরও কমেন্ট করেছ অক্ষয় অধিকারী, এমডি মঞ্জু ভূঁইয়া, সুরদীপ কুণ্ডু, বিশ্বজিৎ ভট্টাচার্য, সৌমিতা চক্রবর্তী সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা। তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।